আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট। বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব ইউক্রেইনে রাশিয়ার হামলায় নিহত 7। জানিয়ে দিব 5 লাখ গাজাবাসীকে অস্থায়ীভাবে আশ্রয় দিতে সম্মত মিশর। এরপর রয়েছে নাইজারে মসজিদে জঙ্গি হামলায় নিহত 44। সর্বশেষ থাকছে হামাস যুদ্ধবিরতি না মানলে এখনই গাজার একাংশ নিয়ে নেবে ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইউক্রেইনে রাশিয়ার হামলায় নিহত 7। ইউক্রেইনের উত্তর পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলের ক্রাসনোপিলিয়া গ্রামে রাশিয়ার বাহিনীগুলো অন্তত 6টি নিয়ন্ত্রিত বোমা নিক্ষেপ করেছে। রাশিয়ার হামলায় ইউক্রেইনের জাপোরিজিয়া শহরে 3 জনের একটি পরিবার এবং দেশটির উত্তর ও পূর্বাঞ্চলে আরও 4 জন নিহত হয়েছেন বলে ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন। জাপোরিজিয়া অঞ্চলের গভর্নর ইভান ফেদেরোভ সামাজিক মাধ্যমে জানান, শুক্রবার রাতে শহরটিতে 10 বারের বেশি আঘাত হানা হয়েছে। এতে 14 বছরের এক কিশোরী ও তার মা-বাবা নিহত হয়েছেন। এসব হামলায় এক নবজাতক সহ আরও 12 জন আহত হয়েছেন। রয়টার্স জানিয়েছে, উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলে ধ্বংসাবশেষের মধ্যে অনুসন্ধান চালাচ্ছিল আর তাদের অন্তত একটি মৃতদেহ বহন করে নিয়ে যেতে দেখা গেছে। ইউক্রেইনের উত্তর পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলের আইন কর্মকর্তারা শুক্রবার রাতে জানিয়েছেন, রাশিয়ার বাহিনীগুলো ক্রাসনোপিলিয়া গ্রামে অন্তত 6টি নিয়ন্ত্রিত বোমা ফেলেছে। এতে অন্তত 2 জন নিহত আরও 2 জন আহত হয়েছেন। ইউক্রেইনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলে একই দিন রাশিয়ার হামলায় 2 জন নিহত ও আরও 9 জন আহত হয়েছেন বলে গভর্নর ভাদিম ফিলাশকিন জানিয়েছেন। এই অঞ্চল দিয়ে রাশিয়ার সেনাদের পশ্চিমমুখী অগ্রযাত্রা অব্যাহত আছে। এদিকে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর রোস্তভ-অন-দনে ইউক্রেইনের ড্রোন একটি অ্যাপার্টমেন্ট ভবনের 17 তলায় আঘাত হানে আর তাতে 2 জন আহত হয়েছেন বলে ভারপ্রাপ্ত আঞ্চলিক গভর্নর ইউরি স্লিওসার জানিয়েছেন। টেলিগ্রামে তিনি লিখেছেন, রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী এই অঞ্চলে বেশ কয়েকটি ড্রোন ধ্বংস করেছে। ইউক্রেইনের কাছে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় আরেকটি এলাকা ভোরোনেশের গভর্নর আলেকজান্ডার গুসেভ জানান, তার এলাকায় 10টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী। এখানে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। রয়টার্স জানিয়েছে, তারা 2 পক্ষের কারো প্রতিবেদন স্বতন্ত্রভাবে যাচাই করে দেখতে পারেনি। গেল সপ্তাহে ক্রেমলিন জানায়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে জ্বালানি লক্ষ্যস্থলগুলো 30 দিনের এক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। 5 লাখ গাজাবাসীকে অস্থায়ীভাবে আশ্রয় দিতে সম্মত মিশর। দখলদার ইসরায়েলের হামলায় একাধিকবার বাস্তুচ্যুত হয়েছে গাজার সাধারণ মানুষ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার 5 লাখ ফিলিস্তিনিকে অস্থায়ী ভিত্তিতে সিনাইয়ে আশ্রয় দিতে রাজি আছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি। লেবাননের সংবাদ মাধ্যম আল আকবারের বরাতে শুক্রবার এ তথ্য জানা গেছে। এদিকে গাজায় ইসরায়েলের হামলায় 3 দিনে 200 শিশু নিহত হয়েছে। কেবল বৃহস্পতিবারই ভোররাত থেকে ইসরায়েলের হামলায় নিহত হয় নবজাতক সহ অন্তত 91 জন ফিলিস্তিনি। দখলদার ইসরায়েলের হামলায় ধ্বংস নগরীতে পরিণত হয়েছে গাজা। গাজাকে পুনর্গঠন করতে কাজ করছেন আর বিশ্বের নেতারা। মিশরের প্রেসিডেন্ট তাদের জানিয়েছেন, যখন গাজা পুনর্গঠনের কাজ চলবে তখন অস্থায়ী ভিত্তিতে 5 লাখ ফিলিস্তিনিকে সিনাইয়ে আশ্রয় দিতে পারবেন তিনি। আল আকবারের প্রতিবেদনে বলা হয়েছে, কাতার ও সৌদি আরবে আরব নেতাদের মধ্যে বিগত সপ্তাহগুলোতে যেসব বৈঠক হয়েছে সেখানে তাদের এ ব্যাপারে জানান মিশরের প্রেসিডেন্ট। তবে মিশর বা আরব বিশ্বের কোনো দেশ এ ব্যাপারে মন্তব্য করেনি। গত মাসে আরব নেতারা একটি সম্মেলন করেন। সেখানে গাজাকে 3 ধাপে পুনর্গঠনের পরিকল্পনা করা হয়, যেটি বাস্তবায়ন করতে $50 বিলিয়ন বেশি খরচ পড়বে। এই পরিকল্পনার অংশ হিসেবে গাজায় প্রায় 5 লাখ বাড়ি তৈরি করা হবে। এছাড়া সেখানে একটি বিমানবন্দরও বানানো হবে। তবে এমন পরিকল্পনার মধ্যেই গাজার আবারও ভয়াবহ হামলা শুরু করেছে দখলদার ইসরায়েল। গত সোমবার রাতে বর্বর বোমাবর্ষণ করে এক রাতেই 4 শতাধিক মানুষকে হত্যা করে তারা। এই হত্যাযজ্ঞ এখনো অব্যাহত আছে। গাজায় গত মঙ্গলবার যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে 3 দিনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব মতে 200 শিশুসহ 506 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও 909 জন। কেবল বৃহস্পতিবারই ভোররাত থেকে গাজা জুড়ে ইসরায়েলের হামলায় নিহত হয়েছে নবজাতক সহ অন্তত 91 জন ফিলিস্তিনি সংবাদ মাধ্যম কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, ইসরায়েলি বাহিনী খান ইউনিসে বেশ কয়েকটি বাড়ি লক্ষ্য করে হামলা চালানোর পর দক্ষিণ গাজায় অন্তত 20 জন নিহত হয়।
নাইজারে মসজিদে জঙ্গি হামলায় নিহত ৪৪। নাইজার, বুরকিনা ফাসো ও মালি এই তিন দেশের সীমান্তবর্তী কোকোরো অঞ্চলের ফম্বিতা গ্রামে হামলার এ ঘটনা ঘটে। আফ্রিকা মহাদেশের পশ্চিমাঞ্চলীয় দেশ নাইজারের একটি মসজিদে জঙ্গি হামলায় অন্তত ৪৪ জন নিহত ও ১৩ জন মারাত্মকভাবে আহত হয়েছেন। শুক্রবার নাইজার, বুরকিনা ফাসো ও মালি এই তিন দেশের সীমান্তবর্তী কোকোরো অঞ্চলের ফম্বিতা গ্রামে হামলার এ ঘটনা ঘটে, জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়টির বরাত দিয়ে রয়টার্স জানায়, ওই দিন আসরের নামাজ চলাকালে জঙ্গিরা হামলা চালায়। কোকোরো পশ্চিম আফ্রিকায় আল কায়েদা ও ইসলামিক স্টেট (আইএস) এর সঙ্গে সম্পর্কিত জঙ্গি তৎপরতার প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। এ হামলার জন্য আইএস এর সঙ্গে সম্পর্কিত ইআইজিএস গোষ্ঠীকে দায়ী করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে এ বিষয়ে মন্তব্য জানার জন্য ইআইজিএসের সঙ্গে রয়টার্স যোগাযোগ করতে পারেনি। এক বিবৃতিতে মন্ত্রণালয়টি বলেছে, পবিত্র রমজান মাসে মুসল্লিরা যখন নামাজের জন্য মসজিদে জড়ো হয়েছেন, তখন ব্যাপক অস্ত্রের সজ্জিত জঙ্গিরা মসজিদটিকে ঘিরে হামলা চালায়। বিবৃতিতে হামলাটিকে বিরল নিষ্ঠুরতার নির্বিচার হত্যা বলে বর্ণনা করা হয়েছে। হামলাকারীরা চলে যাওয়ার আগে একটি বাজারে ও স্থানীয়দের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলে মোতায়েন সেনারা প্রাথমিকভাবে ৪৪ জন নিহত ও ১৩ জন মারাত্মকভাবে আহত হওয়ার খবর দিয়েছেন। এ হামলার ঘটনায় নাইজারে ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। ২০১২ সালে তুয়ারেগদের বিদ্রোহ চলাকালে জঙ্গিরা মালির উত্তরাঞ্চলের বিশাল এলাকা দখল করে নেয়। এরপর থেকেই আফ্রিকার সাহেল অঞ্চলে জঙ্গি তৎপরতা ও বিদ্রোহ ছড়িয়ে পড়ে। পরে এই বিদ্রোহের ঢেউ মালির সীমান্ত পেরিয়ে প্রতিবেশী নাইজার ও বুরকিনা ফাসোতে বিস্তৃত হয়। অতি সম্প্রতি এই ঢেউ পশ্চিম আফ্রিকার উপকূলীয় দেশ টোগো ও ঘানার উত্তরাঞ্চলেও বিস্তৃত হয়েছে। হামাস যুদ্ধবিরতি না মানলে এখনই গাজার একাংশ নিয়ে নেবে ইসরায়েল। গাজার এক অংশ এখনই দখলে নেওয়ার হুমকি দিয়েছে ইসরায়েল। ইতিমধ্যে সেনাবাহিনীকে সেই নির্দেশনাও দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। এদিকে গতকালও গাজার বিভিন্ন স্থানে স্থল অভিযান পরিচালনা করেছে ইসরায়েল। অন্যদিকে গোয়েন্দা প্রধানকে বরখাস্ত করার যে সিদ্ধান্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিয়েছিলেন, সেই সিদ্ধান্ত আদালতে আটকে গেছে। বরং নেতানিয়াহুর বাড়ির সামনে বিভিন্ন দাবিতে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ আরও স্থল অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন। তিনি হুমকি দিয়েছেন, হামাস যদি যুদ্ধবিরতির চুক্তি না মানে এবং জিম্মিদের মুক্তি না দেয়, তাহলে এখনই এক অংশ দখলে করে নেবেন তারা। বার্তা সংস্থা এফপি জানিয়েছে যে প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, হামাস জিম্মিদের মুক্তি দিতে যত বেশি দেরি করবে, আমরা তত বেশি গাজার ভূখণ্ড দখলে নেব। গতকালও গাজায় হামলা চালিয়েছে নেতানিয়াহুর বাহিনী। এতে নিহতের সংখ্যা প্রায় ৬০০ জনে পৌঁছেছে। গাজার এক অংশ এখনই দখলে নেওয়ার হুমকি দিয়েছে ইসরায়েল। ইতিমধ্যে সেনাবাহিনীকে সেই নির্দেশনাও দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। এদিকে গতকালও গাজার বিভিন্ন স্থানে স্থল অভিযান পরিচালনা করেছে ইসরায়েল। অন্যদিকে গোয়েন্দা প্রধানকে বরখাস্ত করার যে সিদ্ধান্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিয়েছিলেন, সেই সিদ্ধান্ত আদালতে আটকে গেছে। বরং নেতানিয়াহুর বাড়ির সামনে বিভিন্ন দাবিতে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ আরও স্থল অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন। তিনি হুমকি দিয়েছেন, হামাস যদি যুদ্ধবিরতির চুক্তি না মানে এবং জিম্মিদের মুক্তি না দেয়, তাহলে এখনই এক অংশ দখলে করে নেবেন তারা।